আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব HTML হেডিং কি, কিভাবে কাজ করে, HTML প্যারাগ্রাফ, হরিজন্টাল লাইন, HTML লাইন ব্রেক এবং টেক্সট ফরম্যাটিং এগুলো কি, কিভাবে কাজ করে পুরো জিনিসটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। তো দেখতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। তো চলুন আমি এখন আমার স্ক্রিনে চলে আসি। তো প্রথমে আমি আমার যে ডিস পিসি সেটা ওপেন করে নিলাম। এই জিনিসটা আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি এবং আমি এখান থেকে নির্দিষ্ট যে ফাইল ড্রাইভ সেটা আমি চুজ করে নিলাম এবং সেখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি পূর্বেই, যেহেতু আমি এটা আপনাদেরকে আগে দেখেছি তাই নতুন করে ক্রিয়েট করার আমার দরকার হয়নি, আমি আগে প্রস্তুত করে রেখেছি। এর ভিতরে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো চলুন এখন আমি এটাকে এখন বিএস কোডের মধ্যে ওপেন করব। তো বিএস কোড ওপেন করতে আমি এখানে ওয়েলকাম লেখাটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি এখানে যে ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে এখানে আমি চলে আসি ওপেন ফোল্ডার। ঠিক আছে, ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে আমি যেই ড্রাইভের মধ্যে আমার ফোল্ডারটা ক্রিয়েট করছি সেই ড্রাইভটা আমি সিলেক্ট করলাম এবং সেই ড্রাইভের ভিতরে চলে গেলাম। তাহলে দেখেন এই যে আমার ফোল্ডারগুলো চলে আসছে। আমি কোন ফোল্ডার, HTML নামক একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম এবং এই ফোল্ডারের ভিতরে আমি যে HTML যে ফাইলটা সেই ফাইলটা রেখে দিয়েছিলাম। তো দেখেন আমি এখন সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে নিলাম। তো দেখেন এখন সেই ফোল্ডার সিলেক্ট করে নেওয়ার পরে দেখি আমরা যদি এখানে ক্লিক করে দেখেন এই যে আমার সেই ফোল্ডারটা চলে আসছে এবং হচ্ছে আচ্ছা এখানে আমার পূর্বে কিছু কোড করা ছিল, আমি এগুলো মুছে দিচ্ছি এই কোডগুলো। তো দেখেন আমি এখন সেই কোডগুলো মুছে দিলাম। এই আমাদের ফোল্ডারটা এখন ওপেন হয়ে এবং হচ্ছে আমাদের HTML ফাইলটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা যদি ওপেন হয়ে যায় আমি প্রথমে এখন আমি আপনাদেরকে এই জিনিসগুলো প্রতিদিন দেখাবো না, আজকে দ্বিতীয় দিন শেষ। এরপর থেকে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আমি এখন লিখবো এখানে দিলাম ডক টাইপ দিয়ে দিলাম, ডক টাইপ HTML ডকুমেন্ট টাইপ, তারপর হচ্ছে HTML ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই করে দিব। HTML ওপেনিং এবং ক্লোজিং দেখেন আমি দুইটাই দিব, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। প্রত্যেকটা ট্যাগেরই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে, শুধু হাতে গোনা 4 থেকে 5টা ট্যাগের ওপেনিং ট্যাগ নাই, ওপেনিং ট্যাগ আছে ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে, তো এটা আমরা সামনে শিখবো। তো দেখেন হেড, হ্যাঁ HTML তারপর হচ্ছে আমাদের কি হবে, হেড হবে। ঠিক আছে, HTML এর পরে হেড। ঠিক আছে, হেডেরও ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ করে নিলাম। হেডের ভিতরে কি হবে, আমরা সোজা আমরা চোখ বুঝে টাইটেল দিয়ে দিব। ঠিক আছে, তো টাইটেল, এখন আমাদের টাইটেলটা কি হবে, আমরা যদি এখন টাইটেলটা দেই তাহলে হবে আপনার গ্রিন স্কুল বিডি নামে টাইটেলটা আমি দিয়ে দিলাম। আচ্ছা তো দেখেন প্রথমে আমি চোখ বুঝে আমরা যে কাজটা করব, প্রথমে ডক টাইপ HTML দিয়ে দিব, তারপরে HTML ওপেনিং ক্লোজিং, তারপরে হেড, হেডের ভিতরে আমাদের টাইটেলটা থাকবে। ঠিক আছে, এখন হেডের পরে হবে আমাদের বডি। ঠিক আছে, তো দেখেন আমি বডিটা দিয়ে দিলাম। আচ্ছা বডিটা দিয়ে দেওয়ার পরে আমি এখন যে বিষয়টা করবো, আমি এখন রাইটে ক্লিক করব এবং লাইভ সার্ভারটা ওপেন করে নিব। ঠিক আছে, উইথ লাইভ সার্ভার। তো দেখেন আমার লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেছে। তো যেহেতু আমি এখানে কিছু লিখি নেই তাই আমার ডিসপ্লেটা হোয়াইট দেখাচ্ছে। আচ্ছা লাইভ সার্ভারটা কিভাবে ওপেন করতে হয় আমি আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এই যে দেখেন এখানে এসে ক্লিক করবেন, হ্যাঁ এই যে দেখেন এখানে এক্সটেনশন, ঠিক আছে এখানে দেখেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এই যে এমন একটা বোর্ড চলে আসবে। তো এই বোর্ডের মধ্যে আপনি কি করবেন, অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে লাইভ সার্ভারটা, আপনারা এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। ঠিক আছে, লাইভ সার্ভার, ঠিক আছে এই যে লাইভ সার্ভার লিখে সার্চ করলে যখন এটা চলে আসবে তখন আপনারা যে কাজটা করতে পারেন এটাকে ইনস্টল করে দিবেন। শুধু ইনস্টল করলেই হবে, আর কিছু করতে হবে না আপনাকে। ঠিক আছে, শুধু ইনস্টল করে দিবেন। তো ইনস্টল করার পরে আপনি তো ইনস্টল করার পর আপনি এখানে আপনার কোড এডিটরে চলে আসবেন। তখন আপনি এখানে যে কোনো জায়গায় রেখে রাইটে ক্লিক করবেন, আপনার এখানে দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার এটা চলে আসবে। এটা চলে আসার পরে যখন আপনি এই যে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করবেন, দেখেন আমি ক্লিক করছি। তো দেখেন এই যে আমার এটা অটোমেটিক ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ব্রাউজারে ওপেন হয়ে গেছে। তো এটা সুবিধাটা কি, আমাদের যে বারবার এখানে ক্লিক করে মানে কন্ট্রোল এস চেপে কোডিং গুলো আমাদের এখানে রিলোড করতে হয়, তো সেই রিলোডটা করতে হয় না। তো
চলুন আমরা এখন আমরা আমাদের কোডিং করা স্টার্ট করে দিচ্ছি। তো গত পর্বে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচারটা শিখেছিলাম HTML এর। আজকে আমরা যেটা শিখবো HTML হেডিং ট্যাগ। আমরা হেডিং ট্যাগ দিয়ে প্রথমে শুরু করি। তাহলে দেখেন, যদি হেডিং ট্যাগের কথা বলি, আমি আপনাদেরকে আগে একটা উদাহরণ দিয়ে আসি। যেমন ধরেন, আমরা এই যে আপনারা ওয়েব, ঠিক আছে, ওয়েবসাইটের যে HTML যে টিউটোরিয়াল, হ্যাঁ, ডকুমেন্ট, তো ডকুমেন্ট গুলো দেখার জন্য আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পারেন। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে W3 স্কুল। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু HTML একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি এগুলো পর্যায়ক্রমে দেখতে পারেন। তো দেখেন, এখন যে হেডিং এর যে বিষয়টা আসি, আমি আপনাদেরকে হেডিংটা বুঝাই। দেখেন এই লেখাটা মোটা এবং হচ্ছে একটু বড় সাইজ। তো এই লেখাটা কি, এই লেখাটা যখন আমরা পড়ি তখন আমরা বুঝতে পারি যে এখানে HTML এর টিউটোরিয়াল সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, যেমন ধরেন আমি এখানে HTML এর মধ্যে, যেমন ধরেন আপনি আমি এখানে আসি, এখানে HTML কালার, ঠিক আছে, তার মানে কি, আমরা এই হেডলাইনটা পড়লে বুঝতে পারি যে এটা হেডিং, কোন একটা কিছুর হেডলাইন বোঝানো হয়েছে কালার সম্পর্কে, ওই জিনিসটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে কি, এই যে প্রত্যেকটা বড় বড় যে অক্ষরের যে লেখাগুলো, এই লেখাগুলো এক একটা হচ্ছে হেডিং। তো চলেন আমরা এখন দেখব যে এই হেডিং লেখাটা কিভাবে লিখতে হয়। তো চলেন আমরা এখন দেখেন, আমি এখন লিখবো H1। দেখেন H1, ঠিক আছে, আমি H1 ওপেনিং এবং ক্লোজিং করে নিলাম। তো এখানে আমি এখন লিখবো যে হেডিং ট্যাগ 1। তাহলে দেখেন এখানে দেখেন আমার একটা আউটপুট চলে আসছে হেডিং ট্যাগ 1। ঠিক আছে, এখন আমি এটাকে একটু কপি পেস্ট করে নিচ্ছি। কপি পেস্ট, তারপর হচ্ছে আমি এখানে 3টা 4 সর্বোচ্চ আপনি 6টা পর্যন্ত হেডিং ট্যাগ নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখেন না, আমি এটাকে একটু জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন, এখানে দেখেন আমি এখন হেডিং 1 এর জায়গায় এখানে আমি দ্বিতীয় আসি 2, এখানে 3, তারপর একবারে এখানে 4, তারপরে এখানে 5, তারপরে হচ্ছে এখানে 6 করে দিলাম। আচ্ছা, আবার এই সাইডেও আমি এই কাজটা করি। এখানে আপনার 2, তারপরে হচ্ছে আপনার, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে 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 হবে আপনার 3, এখানে 4, তারপরে 5, তারপরে 6। ঠিক আছে, তারপরে এখানে আমি একটা একটা করে দিচ্ছি। দেখেন শর্টকাট ওয়েতে আমি আপনাদেরকে দেখাবো না, কারণ যদি শর্টকাট ওয়েতে আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের বুঝতে কষ্ট হবে। আমি এখন এটাকে সেভ দিলাম। দেখেন আমার এখানে কি হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ, দেখেন এটা হচ্ছে সব থেকে বড়, তারপরে দ্বিতীয় লাইনে এটা, তৃতীয় লাইনে এটা থাকে না যে আপনার হেডলাইনের ভিতরে ছোট হেডলাইন। ঠিক আছে, তো এই যে এই বিষয়টা হচ্ছে মূলত হেডিং এর কাজটা আমরা বুঝতে পারছি। H1 থেকে 6 পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ। হ্যাঁ, এটা দিয়ে আমরা যে কোনো হেডলাইনকে প্রকাশ করব। যে কোনো, আমরা এই যে যখন আমরা নিউজ পেপার গুলো পড়ি বা হচ্ছে বিভিন্ন ধরনের, তো তখন আমরা তো দেখি যে হেডিং লাইন গুলো অনেক বড় করে দেওয়া থাকে সুন্দর মোটা ভাবে। তো এই যে এটাই হচ্ছে মূলত H1 এর কাজ, এটাকে বলা হয় হেডিং ট্যাগ। আচ্ছা, হেডিং ট্যাগের পরে আমরা এখন প্যারাগ্রাফের মধ্যে চলে আসি। আচ্ছা, এখন প্যারাগ্রাফের মধ্যে যদি আসি, আমি আপনাদের যদি একটু দেখাই, এখানে আমি যদি লিখি বাংলাদেশ প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এখন যদি এখানে বাংলাদেশ প্যারাগ্রাফ, আমি যদি এখানে একটু ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ দেওয়া আছে বাংলাদেশকে নিয়ে। ঠিক আছে, এই যে দেখেন আমি আপনাদেরকে যে হেডলাইনটা দেখাইছি, এটা হচ্ছে সেই হেডলাইন H1। ঠিক আছে, এবং এই যে এটা হচ্ছে কি প্যারাগ্রাফ। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখন যে বিষয়টা করতে পারি, আমি এখন এই লেখাটাকে একটু
আপনাদেরকে লাইভ প্রুফ করার জন্য আমি H1 সবগুলো ট্যাগ এখানে কেটে দিলাম H1, ঠিক আছে, এবং যে লেখাটাকে কপি করলাম সেটাকে এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার কি এখন একটা হেডিং, ঠিক আছে। এখন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ কি কোন ট্যাগের মাধ্যমে লিখতে হয় আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগটা মূলত প্রি ট্যাগের মাধ্যমে লিখতে হয়। দেখেন আমি আপনার প্রি ট্যাগ, প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ আছে। তো এই যে আমি এখন প্রি ট্যাগের মধ্যে কি লিখবো, প্যারাগ্রাফ ট্যাগটাকে লিখবো, ঠিক আছে। দেখেন এই যে প্রি ট্যাগ ওপেনিং এবং প্রি ট্যাগ ক্লোজিং, আপনি যা কিছু লেখেন ওই ট্যাগের মধ্যবর্তী স্থানে লিখবেন, ঠিক আছে। আপনি যদি এভাবে উপরে নিচে স্পেস দেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু এই যে আমি যদি এখন এস ট্যাগটাকে এইভাবেও লিখি যে স্পেস দিয়ে, যেমন আপনি আমাকে দেখাই এইভাবে, তারপর একে যদি এইভাবে রাখি তাতেও কোনো সমস্যা নাই, আমাকে কিন্তু আউটপুট এটাই দেখাবে। কিন্তু আপনাকে যাই লিখবেন এই ট্যাগের দুই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী স্থানে লিখবেন, এই কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, পি ট্যাগ, এখন পি ট্যাগের মধ্যে আসি। পি হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। তেমন আমি ধরেন এই লেখাটাকে এখন একটু কপি করে নিয়ে নিলাম, যেমন এই যে এতটুকু নিয়ে নিই, সমস্যা নাই। আমি এই লেখাটা একটু কপি করে নিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে এটাকে এখানে আমি সেভ দিয়ে দিলাম। দেখেন এই হচ্ছে আমার প্যারাগ্রাফ, যেটাকে আমি এখানে লিখলাম। লেখার পর এখন যদি আমরা একটু ব্রাউজারে চলে আসি, আমাদের আমাদের দেখেন এই যে আমাদের প্যারাগ্রাফটা এখন এখানে চলে আসছে। তাহলে আমরা যত ধরনের বিস্তারিত মানে ডিটেলস আকারে যে টেক্সট গুলো আছে, হ্যাঁ, একটা জিনিস সম্পর্কে বর্ণনা, যেমন আপনি বাংলাদেশ সম্পর্কে বর্ণনা করলেন বা হচ্ছে কোন একটা ফুল সম্পর্কে, কোন একটা পাখি সম্পর্কে বর্ণনা করলেন, তাহলে সেই বর্ণনা জাতীয় জিনিসগুলো আমরা পি ট্যাগের মধ্যে লিখবো, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। তো আশা করি আপনারা এই যে প্যারাগ্রাফ ট্যাগটা বুঝতে পারছেন। দেখেন এই যে প্যারাগ্রাফ ট্যাগ এখানে এখানে ওপেনিং হয়েছে, আবার যদি এখানে দেখেন এই যে এখানে এসে ক্লোজিং হয়েছে। আমি এই জিনিসটা আপনাদেরকে আরো ছোট করে দেখানো উচিত, তাহলে আপনাদের আর এতটা কষ্ট হবে না, এত বড় নেওয়া উচিত না আমারও। এক লাইনের ভিতর একটা লাইন কপি করে নিই, তাহলে যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন এই এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, আমরা এইভাবে প্যারাগ্রাফটা লিখবো। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগ শেষ। আমাদের এখন কোন ট্যাগটা আছে আমরা পরবর্তী দেখি আমাদের কি ট্যাগ আমরা দিব। তারপর হচ্ছে আপনার এই স্যার হরিজন্টাল। এখন মনে করেন দেখেন আপনি এখানে এখানে এই যে প্যারাগ্রাফ এই লেখাটা লিখছেন, হ্যাঁ, হেডলাইন। এখন এই হেডলাইনের নিচে দিয়ে আপনি মনে করেন যে আপনার একটা দাগ, একটা লাম্বা একটা মানে পুরো ডিসপ্লে একটা লাম্বা একটা হরিজন্টাল রুলস দাগ দেওয়া দরকার হইতে পারে। এখন দেখেন আমি এখন যদি আমি এটাকে একটু দেখেন, এখন যদি আমি এখানে লিখি এইচ আর, ঠিক আছে, এইচ আর, এইচ আর কি, এইচ আর হচ্ছে আপনার হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন। এইচ আর হচ্ছে কি হরিজন্টাল লাইন। যখন আমি এটা দিব তাহলে দেখেন আমার এখানে নিচে একটা দাগ চলে আসছে, ঠিক আছে। এখন আপনি যদি আবার চান যে আপনি এই যে মনে করেন যে এই লাইনটার পরে একটা দাগ দিতে চান, এই যে এই লাইনটার পরে এই ধরনের একটা দাগ, তাহলে আপনি এখন পি ট্যাগের পরেও যদি আরেকটা এইচ আর দিয়ে দেন তাহলে সেখানে এই দাগটা হয়ে যাবে। দেখেন এইচ আর হরিজন্টাল লাইন, এটা আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন সময় দেওয়া দরকার হইতে পারে, তখন এটা মূলত ব্যবহৃত হয়। তো একটু মনে রাখেন যে এই যে এইচআর হচ্ছে আপনার হরিজন্টাল লাইন ব্যবহার করার জন্য এটা ব্যবহৃত হয়, ঠিক আছে, হরিজন্টাল লাইন। আচ্ছা, এইচআর এর পরে কি, তাহলে আমরা এখন শিখব যে আপনার লাইন ব্রেক, কিভাবে আমাদের লাইন ব্রেক করা দরকার হয়। ঠিক, এখন মনে করেন এই যে আপনি প্যারাগ্রাফ ট্যাগটা লিখছেন, ঠিক আছে, এখন এটাকে যদি আমি ডিসপ্লে ছোট করি, একটা জিনিস খেয়াল করেন, যখন আমি ডিসপ্লেটা বড় করছি তখন লেখাটা এক লাইনে চলে আসছে, যখন ডিসপ্লেটা ছোট করতেছি, ঠিক আছে, তখন ডিসপ্লেটা যখন জায়গাটা ছোট হয়ে যাচ্ছে তখন কিন্তু লেখাটা নিচে নিচে চলে আসছে, ঠিক আছে। কিন্তু আপনি চাইতেছেন
যখন আমার ডিসপ্লেটা বড় থাকবে তখনই কিন্তু আমার লেখাটা এই যে এই ফরম্যাটটার মধ্যেই থাকবে। এখন হচ্ছে যেমন 2 লাইনে দেখা যাচ্ছে, আমার ডিসপ্লেটা যখন আমি এভাবে টান দিয়ে বড় করতেছি তখনও যেন আমার লেখাটা ওই 2 লাইনের মধ্যেই থাকে। এর জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হয়। ট্যাগটা হচ্ছে বিআর। বিআর মানে হচ্ছে লাইন ব্রেক। ঠিক আছে, তাহলে দেখেন এখন আমি যে বিষয়টা করতে পারি, এখন আপনি কোন জায়গা থেকে লাইনটা ব্রেক করতে চাইতেছে। মনে করেন যে আমি এই যে এতটুক এতটুক এই যে, হ্যাঁ এই যে এতটুকুর পরে দা, ঠিক আছে, এতটুকুর পরে আমি লাইন ব্রেক করতে, তাহলে এখানে আপনি লাইন ব্রেক ব্যবহার করবেন বিআর, বি। আচ্ছা, আমরা এইভাবে করি বিআর। ওকে, দেখেন এখন কিন্তু আমার এই যে লাইনটা কিন্তু লাইন ব্রেক হয়ে গেছে। এখন আর কিন্তু আমার এক লাইনে লেখাটা নাই, ডিসপ্লেটা বড় হওয়ার সত্ত্বেও। তো এখন যদি আপনি এখানে আরো একটা বিআর, আমি এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে আরেকটা লাইন ব্রেক হয়ে গেছে। এখন যদি দেখেন আমি যদি আরেকটা দেই এবং সেভ দেই, দেখেন তাহলে কি আমার লাইন ব্রেকটা দেখেন বাড়তেছে। তো এইভাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো লাইন ব্রেক দিতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেই কথাটা হচ্ছে এখানে আপনার কিছু কিছু ট্যাগের আপনার দেখেন ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ হয় না। যেমন ধরেন যে এইচআর ট্যাগ আর হচ্ছে আপনার বিআর ট্যাগ, হ্যাঁ, আরো হয়তো বা একটা কি দুইটা ট্যাগ আছে, সেগুলো ওপেনিং আছে ক্লোজিং হয় না, কিন্তু আর সবগুলো ট্যাগে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে। ঠিক আছে, তো আশা করি আপনারা এই যে এতটুকু বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে এই জিনিসটা আবার একটু রিভিউ করি। এবং এটা হচ্ছে H1 ট্যাগ, আর এটা হচ্ছে আপনার হরাইজন্টাল লাইন দেওয়ার জন্য এটা ব্যবহৃত হয়। পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, আর এখানে আমি যে ভিতরে যে বিআর ট্যাগটা ব্যবহার করছি এটা হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। তো এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমরা এখন এর পরবর্তী যে ট্যাগগুলো আছে সেগুলো আমরা এখন দেখি। এরপরে দেখেন, মনে করেন যে আপনার আমি এখন বিয়ের ট্যাগ গুলো মুছে ফেলছি। ঠিক আছে, এখন দেখেন এখানে আমার লেখাটা যেভাবে আছে আমার কোড এডিটরের মধ্যে, আমার লেখাগুলো কিন্তু এখানে কিন্তু সেইভাবে আসছে না। ঠিক আছে, সেভাবে আসার জন্য আপনি চাইতেছেন যে আপনার লেখাগুলো আপনি এখন দেখেন আমি এখানে লেখাগুলো একটু উল্টাপাল্টা করি। ঠিক আছে, এখানে এটা, তারপরে মনে করেন যে একটু অগোছালো ভাবে রাখি একটু, যেমন এটা এইভাবে, তারপরে হচ্ছে আপনার এই লেখাটা এইভাবে থাকবে, তারপরে এইটা দেখেন আমি এই লেখাগুলোকে এখন আমি লেখাগুলো লিখছি এইভাবে, লিখছি এভাবে। এখন আমি এই লেখাগুলোকে আউটপুটের মধ্যে ঠিক এভাবেই দেখতে চাচ্ছি, কিন্তু আমি এটা যতই সেভ দিই না কেন কিন্তু আমার আউটপুটের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখন বিষয় হচ্ছে আমরা লেখাগুলো লিখবো যেভাবে ঠিক দেখবো সেইভাবে। ঠিক আছে, তো সেটা করার জন্য আমাদের একটা নতুন ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে প্রি ট্যাগ। তাহলে এখানে আমি পি দেওয়া আছে, পি এর সাথে প্রি আর ই, এখানে এই যে প্রি, হ্যাঁ, ওকে, এটাকে আমি এখন প্রি ট্যাগ করে দিলাম। তাহলে এবার দেখেন আমার আউটপুটে লেখাগুলো আজ কোড এডিটরে আছে যেভাবে, আউটপুটে আছে সেইভাবে, দেখছেন এই যে। তাহলে কি আমরা প্রি ট্যাগের মাধ্যমে একটা লেখার আকৃতি ঠিক যেভাবে আছে আমরা ঠিক সেইভাবেই দিতে পারি। ঠিক আছে, এটা লেখার আকৃতি আমাদের কোড এডিটরে থাকবে যেভাবে, আউটপুটেও থাকবে ঠিক সেইভাবে ফ্রি ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, এটা বিশেষ করে আপনার কবিতা বা হচ্ছে বিভিন্ন ধরনের ঔপন্যাসিক লেখার মধ্যে আর কি এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, তো ফ্রি ট্যাগ, তো ফ্রি ট্যাগের পরে এখন আমরা শিখবো টেক্সট ফরম্যাটিং। ঠিক আছে, তো এখন আমরা শিখবো কি টেক্সট ফরম্যাটিং। তো চলেন, টেক্সট ফরম্যাটিংটা কি আপনারা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। আমি ভিডিওটা স্কিপ করে করে, তো
এখন হচ্ছে মনে করেন আপনি একটা একটা লেখা, সেটাকে আপনি, আমি যদি একটু এখানে আসি, দেখেন যদি দেখি আমরা এখানে ওই জাতীয় লেখাগুলো পাই কিনা। যদি পাই তাহলে আপনাকে দেখাবো, একটু খোঁজ করি। আপনার আচ্ছা, আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমরা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে টেক্সট গুলো, হ্যাঁ, আপনার কাছে, আমি মনে করেন যে আমি টেক্সট টেক্সট গুলো আপনার একটু বোল্ড অবস্থায় থাকে, মোটা অবস্থায়। তো ওই বোল্ড করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার বি ট্যাগ। যেমন বি সমান কি, বোল্ড ট্যাগ। বি সমান কি, বোল্ড ট্যাগ। আবার বি সমান হচ্ছে বলতে গেলে আই অ্যাম বোল্ড ট্যাগ। দেখেন লেখাটা কি একটু মোটা হয়ে আসছে। আমি সাধারণ একটা পি ট্যাগ লিখি, এখানে দেখেন পি ট্যাগের মধ্যে আমি কোন একটা লিখি, আই অ্যাম প্যারাগ্রাফ। তাহলে দেখেন এখন এই যে এই লেখাটার তুলনায়, দেখেন এই লেখাটার তুলনায় কিন্তু এই লেখাটা কিন্তু একটু মোটা মোটা আকৃতির আছে। এই লেখাটার তুলনায় এই লেখাটা কিন্তু একটু মোটা আকৃতির। তাহলে এটা হচ্ছে মূলত বোল্ড ট্যাগ। হ্যাঁ, এটাকে বলা হয় বোল্ড ট্যাগ। আচ্ছা, এই যে এটা হচ্ছে বোল্ড ট্যাগ। আমরা মনে করেন যে যখন বিভিন্ন প্যারাগ্রাফ লিখি বা হচ্ছে যে কোনো ইনফরমেশন লিখি, যা তো দেখা যায় কিছু কিছু লেখাকে আমরা একটু মোটা করে হাইলাইট করার চেষ্টা করি। যেমন আমি এখানে একটা প্রি ট্যাগ লিখি, দেখেন এখন মনে করেন যে পি ট্যাগ। এখন এই পি ট্যাগটা লিখলাম, লিখার পরে এর ভিতরে আমি কিছু টেক্সট লিখি, লরেম। হ্যাঁ, দেখেন এর ভিতরে আমি কিছু লরেম টেক্সট দিছি। এখন আমি চাইতেছি যে এই লেখাটা আমার, এই যে মনে করেন যে আপনার এই যে এই লেখাটা আপনার, হ্যাঁ আচ্ছা, এই লেখাটা আমার আমার একটু মোটা মোটা আকৃতির থাকবে। তাহলে আমি এখন এই লেখাটাকে কি করতে পারি, আপনার এখানে আমি যদি কাট করে এখানে আমি বোল্ট একটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই দেখেন, এবং বোল্ট ট্যাগের ভিতরে যদি আমি সেটা যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখেন এই যে দেখেন এই যে আমি বোল্ট ট্যাগের মধ্যে লেখাটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, বিয়ের ভিতরে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ট্যাগের ভিতরে ট্যাগ অ্যাপ্লাই করতে পারবো। একটা একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আমি এখানে দেখেন পি ট্যাগের ভিতরে বি নামে যে বোল্ট ট্যাগটা সেটাকে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখন দেখেন আমরা মাঝে মাঝে দেখি লেখাগুলো আমাদের এরকম থাকে যে সবগুলো লেখা নরমাল আছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ওয়ার্ড এইভাবে বোল্ড অবস্থায় মানে মোটা অবস্থায় থাকে। তো এই যে মোটা করার জন্য আমাদের এই বোল্ড ট্যাগটা ব্যবহৃত হয়। এর পরবর্তী যে ট্যাগটা সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। ঠিক আছে, স্ট্রং ট্যাগটা কি কাজ করে? এখন স্ট্রং ট্যাগটা হচ্ছে মূলত এটা দেখতে বোল্ডের মতো, কিন্তু আসলে সে বোল্ডের কাজ করে না। যেমন ধরেন আমি আপনাদেরকে এখানে এটা একটা বোল্ড করছি, এবং হচ্ছে আমি এই যে লাস্টের এই লেখাটাকে আমি স্ট্রং ট্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি, তাহলে সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখেন এখানে আমি জিনিসটা কাট করলাম, কাট করার পর আমি স্ট্রং, তারপর হচ্ছে দেখেন এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এই লেখাটাকে বোল্ড দেখা যাচ্ছে, এই লেখাটাকে আমার বোল্ড দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুইটা বোল্ডের মধ্যে আসলে পার্থক্যটা কি? এখন হচ্ছে আমাদের এটাই তো আমাদের প্রশ্ন, তাই না? তাহলে তো আমি তো স্ট্রংও দিতে পারি বা হচ্ছে বি ট্যাগটাও দিতে পারি। যেমন আপনার বি, বিতে হচ্ছে বোল্ড, এটা শুধু সাধারণ বোল্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, কিন্তু স্ট্রং ট্যাগটা হচ্ছে আপনি যখন একটা একটা জিনিসকে খুব শক্তিশালী বুঝাবেন বা হচ্ছে একটা শক্ত বা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট বুঝাবেন, তখন ওই জিনিসটা স্ট্রং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন এটা সাধারণত আপনার গুগল সার্চের মধ্যে সার্চের জন্য ব্যবহৃত হয়। যেমন ধরেন এই যে আমি এখানে যদি দারাজের মধ্যে যাই,
দারাজ বিডি, ঠিক আছে। এখন আমি এখানে দেখেন দারাজ বিডির মধ্যে আসি। একটা মিনিট অপেক্ষা করেন। দারাজ বিডির যদি একটু লেখাগুলো খেয়াল করেন, এই যে ক্যাটাগরিজ আপনার এই লেখাগুলো কিন্তু একটু মোটা মোটা টাইপের থাকে, ঠিক আছে। যে এই যে মনে করেন যে এই লেখাগুলোকে মনে করেন যে এগুলো কিন্তু আমরা মূলত সার্চ করি। হ্যাঁ, কোথায় সার্চ করি? এই যে এই জায়গাটার মধ্যে সার্চ করি। এই জায়গাটা কিন্তু সার্চ করলে কি হয়, এই লেখাগুলো আমাদের সামনে আসে। তো এই এই যে মনে করেন যে এই সার্চ করে লেখাগুলো নিয়ে আসার জন্য আপনার বোল্ড ট্যাগটা ব্যবহৃত হয়। দেখেন এই লেখাগুলো একটু মোটা টাইপের, ঠিক আছে। তো এই সার্চ করে নিয়ে আসার জন্য এই ভাই এই কিওয়ার্ড গুলো ব্যবহৃত, মূলত কিওয়ার্ড এর ক্ষেত্রে আপনার বোল্ড ট্যাগটা ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে সাধারণ স্ট্রং ট্যাগটা ব্যবহৃত হয় কিওয়ার্ড এর ক্ষেত্রে, আর বোল্ড ট্যাগ হচ্ছে সাধারণ একটা বোল্ড ট্যাগ। আচ্ছা, তারপরে হচ্ছে যে ট্যাগটা, সেটা যদি আমরা লিখি, এরপর হচ্ছে আপনার ইতালিক ট্যাগ। একটা লেখাকে আমাদের বাঁকা আকৃতির করার জন্য ইতালিক ট্যাগটা ব্যবহৃত হয়। যেমন অনেক সময় দরকার হয়, যেমন ধরেন আই ট্যাগ, আমি লিখলাম ইতালিক, আইতে হচ্ছে ইতালিক ট্যাগ। আই এম ইতালিক, আমি ইতালিক ট্যাগ। তো দেখেন এই যে আমার এই লেখাটা একটু বাঁকা আকৃতি, তাহলে কি আইতে ইতালিক ট্যাগ। তাহলে আমরা যে কোনো লেখা একটু বাঁকা আকৃতিতে লেখার জন্য আই ট্যাগটা ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মার্ক ট্যাগ। যে কোনো লেখাকে মার্ক করার জন্য আপনার মার্ক ট্যাগ ব্যবহার করা হয়। যেমন আমি লিখি মার্ক আই এম মার্ক ট্যাগ। দেখেন আমার এই দেখেন আই এম মার্ক ট্যাগ, আমার এই লেখাটা কি একটু দেখেন হলুদ কালার মার্ক হয়ে গেছে। যে জিনিসটা দেখা যাচ্ছে আমরা অনেক সময় যে আপনার যে হলুদ যে পেন গুলো আছে সেগুলো দিয়ে আমরা যে কোনো লেখাকে আপনার মার্ক করার জন্য ব্যবহার করে থাকি। তো হচ্ছে আপনার ব্রাউজারের মধ্যে যে কোনো লেখা মার্ক করার জন্য আপনার যে মার্ক নামক যে ট্যাগটা আছে, এই মার্ক নামক এই ট্যাগটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ডিল ট্যাগ। ডিল ট্যাগ হচ্ছে কি আপনার ডিরেক্ট ট্যাগ। যেমন ধরেন আপনার আপনি কোন একটা জিনিসকে ডিলেট মানে ডিলেট দেখাইতে চাচ্ছেন। যেমন এখানে আমি আপনাকে লিখি, আমি ডিল ট্যাগটা যদি দেখাই আপনাকে, আই এম ডিলেট ট্যাগ, ঠিক আছে। আমি ডিলেট ট্যাগ, তাহলে দেখেন এই লেখাটার মাঝখানে একটা দাগ চলে আসছে। দেখছেন এই লেখাটার মাঝখানে একটা দাগ চলে আসছে। এটা তো মূলত মনে করেন যে বিভিন্ন প্রাইস আপডেটের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। যেমন ধরেন এখানে এখানে প্রাইস দিলাম, প্রাইস হচ্ছে আপনার 200 টাকা। প্রাইস হচ্ছে 200 টাকা, কিন্তু এখানে ডিসকাউন্ট, যেমন ধরেন এখানে প্রাইস 200 টাকা, আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন ভালো করে দেখেন প্রাইস 200, আর অফ, অফ হচ্ছে আপনার মানে 50 টাকা অফ। তাহলে দেখেন 50 টাকা অফ। তাহলে এখানে হচ্ছে কি আমার 200 টাকা প্রাইস, তার মধ্যে 50 টাকা আপনার ডিসকাউন্ট। তো এই এই ধরনের কাজগুলো
করার জন্য আপনার এই যে ডিলেট ট্যাগটা মূলত ব্যবহৃত হয়, বা যে কোনো জিনিস একটা কাটা বা যেটা এক্সপায়ার এরকম দেখানোর জন্য আর কি ডিলেট ট্যাগটা ব্যবহৃত হয়। তো আশা করি ডিলেট ট্যাগের কাজটা আপনারা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আপনার সাব এবং সুব ট্যাগ। ঠিক আছে, সাব সুব ট্যাগ। তো সাব সাব এবং সুব ট্যাগটা কি আমরা একটু দেখি। একটা লেখাকে উপরে রাখে, আরেকটা লেখাকে নিচে রাখে। যেমন ধরেন সাব, ঠিক আছে, আমি যদি এখন লিখি এখানে সাব লেখার পর এখানে এইচ, তারপরে এখানে লিখি টু ও, H2O দেখ। আচ্ছা, উপরে যে ট্যাগ গুলো সেগুলো আমি একটু কেটে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা, বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন, এখানে দেখেন আমি H2O, তাহলে আমার লেখাটা কোথায় দেখাচ্ছে? উপরে দেখেন H2O এটা। আবার দেখেন যদি আমি এখানে এভাবে লিখি, আপনার যদি এখানে একটা ব্রেকেট দেই, এ প্লাস বি, ঠিক আছে, সাপের জায়গায় কি হবে? সুপ, সাব ট্যাগ এবং সুপ ট্যাগ। কারণ সুপ ব্যবহার করি এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি আমার স্কয়ারটা কোথায় চলে গেছে? উপরে চলে গেছে। তো আশা করি আপনি এখন সাব এবং সুপ ট্যাগের বিষয়টা বুঝতে পারছেন। একটা লেখাকে উপরে এবং একটা লেখাকে নিচে রাখে। এখন যদি এখানে আমি সংখ্যা দিয়ে বুঝাইছি, আপনি যে কোনো লেখা দিতে পারেন এখানে এ বি সি, ঠিক আছে। দেখেন একটা এখানে যে কোনো লেখা আপনি দিতেই পারেন এই জায়গার মধ্যে। আচ্ছা, এবার দেখেন এক্স ওয়াই জেড, এখানে হাবিজাবি দিয়ে দেখেন, এইভাবে আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট শিখাচ্ছি। তো আপনারা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চান, তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক বাটনে একটা হিট করে দিবেন, এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।